আসলে সবাই আমরা তাকিয়ে আছি সরকারের দিকে এবং সরকারের প্রতিনিধিদের পেলেই আসলে আমরা এই প্রশ্নটি করি যে আলতিন হাসপাতালটি শেষ পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি পারবে না, মানে আইন কি বলছে। আলতিন হাসপাতাল যে যে সমস্ত শর্ত দিয়ে লাইসেন্সটা নিছিল সেই শর্তগুলো পূরণ করেনি। আপনি দেখলাম স্বাস্থ্যের ডিজি এবং মাননীয় মন্ত্রীও মনে হয় ভিজিট করেছেন, করার পর দেখা গেছে যে শর্ত দিয়ে তারা আপনার হসপিটালটা করেছিল সেই শর্তগুলো তারা মানেনি বিধায় এই 6 জন শিশুর আমি দেখলাম যে এসি দীর্ঘক্ষণ বন্ধ ছিল। আমি পত্রিকা রিপোর্ট অনুযায়ী বলছি দীর্ঘক্ষণ বন্ধ ছিল, সেখানে ভেন্টিলেশনের তত ব্যবস্থা ছিল না, অর্থাৎ অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেছিল এবং যত লোকের ক্যাপাসিটি তার থেকে বেশি লোক অ্যাটেন্ডেন্ট সহ সেখানে ছিল। এই যে অনিয়মের ফলে এইখানে একটা দুর্ঘটনা ঘটছে। আলতিন হসপিটাল, আমার বক্তব্য হলো এর জন্য তাকে করা হয়েছে, শোকজ করা হয়েছে যে কেন আপনার লাইসেন্স বাতিল করা হবে না। এখন আমার স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সম্ভবত জানতে চাওয়া হয়েছে এটা কোর্ট থেকে, খুব না আপনার স্বাস্থ্য অধিদপ্তর নিজেও আলতিন হাসপাতালের পরিচালক যে মহিউদ্দিন সাহেব, আকিস সাহেবের বড় ছেলে খুব সম্ভব, এই যে আদাত ভাইদের ছিল উপদেষ্টা ছিল বশির সাহেবের বড় ভাই, বুঝছেন, বশির সাহেবের শতালো বড় ভাই আর কি। আমি ওনাদের সবাইকে চিনি, আমার বাড়িও এই এলাকায় এবং আলতিন হাসপাতালের পাশেই আমি থাকি। ওইখানে আপনার শোকজ করা হয়েছে। কিন্তু আমি এমপি হওয়ার পরে আমি আর 3টে উপজেলা, আমার 3টে উপজেলায় 3টি স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্য কমপ্লেক্স, কি ডিভাস্টেড অবস্থা স্বাস্থ্যের, আমি মানে অবাক হয়ে গেলাম যে সেখানে আপনার যে নোংরা, প্রথমে হসপিটালটা গেলে মনে হয় আপনার কাছে নোংরা, আপনি যাইতেই পারবেন না, রোগী থাকে কী করে। আমি শুনলাম যে ওইখানে আওয়ামী লীগ সরকার এবং ইনাদের সরকারও ব্যবস্থা নেয়নি, এই আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ দেয়। এটা তো বোঝেন যে কন্ট্রাক্টর লোক নিয়োগ দেয়। কন্ট্রাক্টর করে কি, মানুষের কাছ থেকে টাকা নিয়ে 1 বছরের চুক্তিতে রাখে, লোক নিয়োগ দিয়ে তারে আবার কিছুদিন পরে বাদ দিয়ে আবার লোক নিয়োগ দিয়ে, খালি টাকা মানুষের যত। তো সরকার কিন্তু নিজের উদ্যোগে এই আপনার রিক্রুটমেন্টটা করছে না স্বাস্থ্যকর্মীদেরকে। এটা একটা বাজে অবস্থা ছিল, এই যে আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে কন্ট্রাক্টর নিয়োগ করে লোক নিয়োগ দেওয়া, কোনো ব্যবস্থা। অর্থাৎ থানা হেলথ অফিসারের, টিএইচও সাহেব, ওনার কোনো ক্ষমতা নেই। ইভেন ডিডি যে স্বাস্থ্য ডিডি, তারও কোনো ক্ষমতা নেই, তারাও ইনডিফারেন্ট ভেরি মাচ। এরপরে দেখলাম যে ওষুধ নেই, আপনার এই দেবে স্যালাইন দিবে, তার বটলটা আছে কিন্তু একটা সেট লাগে স্যালাইন, 5-7 টাকার দাম, টোটাল নেই। আমি বললাম খাতা কলমে তো সব কেনা হয়েছে, বাইরে আসলে স্বাস্থ্য তারপরে দেখেন যে খাবার, আওয়ামী লীগের আমলে খাবারের এক ঠিকাদার নেত 10-12টা হসপিটাল মিলে একজন নিয়ে, সে আবার সাব কন্ট্রাক্ট দিত। সাব কন্ট্রাক্ট দিলে সাব কন্ট্রাক্টর মেন কন্ট্রাক্টরে টাকা দেয়, তাইলে এই চাপটা কিন্তু পরে রোগীরা যে খাবারটা খায় উন্নত মানের খাবার খেতে পারে না, আগেই তো তাকে ঘুষ দিয়ে আসতে হচ্ছে। আমি বললাম যে এই প্রথা বন্ধ করতে হবে, বিশেষ করে এই হসপিটালে খাবার, এইটাও টেন্ডারটা ওপেন করে দিতে হবে। একই ব্যক্তি গত 17 বছর ধরে তিনি একটা হসপিটালের খাদ্য, সিভিল সার্জনও কোনো কথা বলে না, ডিডিও কোনো কথা বলে না, কার কাছে কোনো উত্তর নেই। আমি সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে, যে হসপিটালগুলোতে এই যে খাবার যারা খায়, বিশেষ করে আমরা এখন এই এবার বাজেটে দেখবেন যে আমরা প্রায় জিডিপির 5% এবার স্বাস্থ্য খাতে দিব এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করছি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। তার আগে আসলে যে আলতিন হাসপাতালে সর্বশেষ করা হয়েছে কিনা আমরা আরেকটু জানতে চাই। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হয়েছে। নাদিয়া, প্রথমত একটু জানতে চাই, আমরা জানি যে এই 6 নবজাতকের সম্ভবত কোনো একজন পরিবারের, এই 6 নবজাতকের যারা মারা গেছে পরিবারের, তাদের কোনো এক পরিবার সম্ভবত কোনো মামলা করেছে, সেটি ফৌজদারি আইনের একটি মামলা হয়েছে। তাতে কি শাস্তির বিধান রয়েছে যদি দোষী প্রমাণিত হয়?
আর দ্বিতীয়ত হচ্ছে এই হাসপাতালে যেভাবে আজকে আমরা দেখেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন তদন্ত কমিটি কি কি ধরনের অনিয়ম পেয়েছে, সেখানেও তিনি কিছুটা উল্লেখ করেছেন। একটু সেই অনিয়মগুলো বলার পাশাপাশি এই অনিয়মের বিরুদ্ধে শাস্তির বিধানটি আসলে সর্বোচ্চ কি হতে পারে? ধন্যবাদ। আসলে শাস্তির বিধান তো নানান ধরনেরই হয়। আমাদের আইনেরও যেমন বিভিন্ন ধরন আছে, আমাদের প্রয়োগের বিভিন্ন জায়গা আছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর কোন আইনে কোনভাবে করতে চায়, তবে আহ, যেহেতু হাসপাতাল পরিচালনার একটি বিধি রয়েছে এবং সেই হাসপাতাল পরিচালনা বিধি মেনে নিয়ে এই আহ, যে অনুমোদন সেটি নিতে হয়, সেই জায়গা থেকে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের করার অনেক কিছুই রয়েছে, যেমন প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982, এটি রয়েছে। এরপরে বিএমডিসির যে অ্যাক্ট সেটি রয়েছে। বিএমডিসির পাশাপাশি যে নিরাপদ খাদ্য আইনের ব্যবস্থা রয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যবস্থা রয়েছে। তো এইখানে আসলে অনেকগুলো আইনের কিন্তু এর মধ্যে সাজা দেওয়াও হয়ে গেছে, ভোক্তা অধিকার বলি, নিরাপদ খাদ্য বলি। কিন্তু বিএমডিসি যেটা মূল একটা হসপিটালের চিকিৎসার কাজ, হসপিটালে তো আসলে খাবার খাওয়ানোর কাজ না, বা বেকারি বানানোর কাজ না, হসপিটালের কাজ চিকিৎসা দেয়া। সেই চিকিৎসা দেওয়ার জায়গাটাতে যেহেতু অনিয়ম পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন, এবং গুরুতর অনিয়ম পাওয়া গেছে এটার অবকাঠামোগত এবং তার সাথে যে চিকিৎসার জায়গা থেকে আহ, হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলার জায়গাটি সেটি তারা পেয়েছেন। আমি জানি না চিকিৎসকের অবহেলা কতটুকু তারা পেয়েছেন। আমরা আসলে খুব বড় করে যে চিকিৎসকের অবহেলা বলতে পারি তা নয়, এটা মূলত প্রশাসনিক অবহেলার জায়গাটা অনেক বেশি, এবং তার সাথে স্টাফদের অবহেলার জায়গাটা মারাত্মক। কেননা রাত্রেবেলার এই সময়টাতে স্টাফরাই ওখানে বেশি থাকে, এবং স্টাফ নার্স যারা আছে তারা এই জায়গা থেকে কতখানি তথ্য দ্রুত দিতে পেরেছে সেই বিষয়গুলো যাচাই সাপেক্ষে আসলে যদি প্রমাণিত হয়ে থাকে, তদন্ত রিপোর্ট যেটি ব্রিফ করেছেন তার বাইরে আসলে বিস্তারিত তো এখনো জানা যায়নি। তো সেই বিস্তারিত তথ্যগুলো পেলে হয়তো এই বিষয়ে আর একটু স্পষ্ট বলা সম্ভব হতো। তবে এই জায়গাতে প্রশাসনিক জায়গায় যারা রয়েছেন তাদের শাস্তির জায়গা রয়েছে, বা হাসপাতালের ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে নিয়ে যারা সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থাপনাগত ত্রুটি যাদের রয়েছে, কাঠামোগত ত্রুটি যাদের রয়েছে, এবং এই ধরনের এসি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে পারে জেনেও যদি তারা এই হসপিটালের এই জায়গাটি অবহেলা করে থাকেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এবং এটি লাইসেন্স স্থগিত থেকে শুরু করে, লাইসেন্স বাতিল থেকে শুরু করে, আর্থিক জরিমানা থেকে শুরু করে নানান ধরনের ব্যবস্থা হতে পারে। এবং তার সাথে যেটি দণ্ডবিধিতে রয়েছে, অবহেলা জড়িত যদি কোনো মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই ঘটনাতে তাদেরকে যুক্ত করা এবং এই মামলায় তাদেরকে যুক্ত করার সম্পূর্ণ সুযোগ রয়েছে। এবং যেটি বলছিলেন আপনি যে আরেকটি ফৌজদারি মামলাও হয়েছে, ফৌজদারি মামলাতেও আসলে বিচারের জায়গাটি রয়েছে, এবং অবহেলাজনিত মৃত্যুর জন্য আসলে যাবজ্জীবনও হতে পারে। কিন্তু এর বাইরে যে বিভিন্ন জনের অনিয়মের জায়গা রয়েছে, এবং হাসপাতালের ওভারঅল যে অনিয়মের যেগুলো রয়েছে সেগুলোতে আসলে যাদের দায় রয়েছে তাদের চাকরিচ্যুত হতেই পারে। তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকাভুক্তিরও সুযোগ রয়েছে, এবং অবহেলাজনিত মৃত্যুর জন্য তাদেরকে আসলে সবাইকেই যারা এই সাথে দায়ী রয়েছেন, আর যদি অবহেলার প্রমাণ থেকে থাকে তাহলে যে এই বিষয়ে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। বিএমডিসি রেজিস্ট্রেশন সহ বাতিল সহ বিভিন্ন ক্ষেত্রে এই অর্থাৎ ধরনের ব্যবস্থাগুলো অবহেলা নেওয়ার সুযোগ প্রমাণিত রয়েছে। হলে সেখানে এই হাসপাতালের কার্যক্রম বাতিল করার বা সেটি স্থগিত করবার আসলে সুযোগ আছে আইন অনুযায়ী। অধ্যাপক ডক্টর আবু জামিল ফয়সাল, প্রথমত হচ্ছে আপনার কাছে জানতেই চাই যে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, কারণ প্রশ্নটি বারবার আজকে স্বাস্থ্যমন্ত্রী খোদ নিজেও বলেছেন যে পোস্টমর্টেমটি করা সম্ভব হয়নি কারণ হচ্ছে এত ছোট বাচ্চা, একদিন বা 3 দিনের বাচ্চা, তাদেরকে কারণ প্রথম দিকেই যখন তাদের মারা যাওয়ার পরে তারা একটু মানসিকভাবে তখন ভেঙে পড়েছিল, এবং তারা তখন মানাই করেছিল যে না পোস্টমর্টেম ছাড়া বাচ্চাদের তারা নিয়ে যাবে। সেই জায়গায় কি কারণে তারা মারা গেছে সেটি নির্ণয় করাটি একটু জটিলই ছিল। এখানে আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন যে এর কারণে বাচ্চা মারা যাওয়ার প্রক্রিয়াটি সঠিকভাবে যদি জানা না যায়, এমনি তো প্রশাসনিক এবং কাঠামোগত নানা ধরনের অবহেলা, চিকিৎসা অবহেলা সেটা তো প্রমাণিত হয়েছে, এটা তো আজকে স্বাস্থ্যমন্ত্রী খোদ বলেছেন, কিন্তু যে বাচ্চাগুলো মারা গেল তাদের মৃত্যুর জন্য দায়ী করার প্রক্রিয়াটি কি কিছুটা অপরাধীরা কি আসলে ছাড় পেয়ে যায় কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এখানে পোস্টমর্টম তো অবশ্যই না করলে পরে তো বোঝা মুশকিল যে কি কারণে মারা গেল, কিন্তু এটাও তো ঠিক যে তখন মানে এসি বন্ধ করে দেওয়ার পরে ঘরটা একদম বন্ধ ছিল,
কোনো রকম ভেন্টিলেশন হচ্ছিল না, বাতাস প্রবাহিত হচ্ছিল না, এবং সেইখানে শ্বাসকষ্টটাই প্রধান হয়েছে। অক্সিজেনের পরিমাণ যদি কমে গিয়ে থাকে তাহলে তো অবশ্যই শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়েছে, শ্বাস নিতে পারে নাই। নিঃশ্বাস না নিতে পারলে তো সেটার কারণেই মৃত্যু হইতে পারে। একদিনের শিশু, 3 দিনের শিশু আর কতক্ষণ টিকে থাকতে পারবে, মানে বাতাস না আসলে পরে, অক্সিজেন না আসলে পরে। তো এইখানে মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করা যেতে পারে যে কিভাবে এই বাচ্চাগুলোর মৃত্যু হইল, এবং ওইটা দিয়ে প্রমাণ করতে পারলেই আপনার পোস্টমর্টম তো অনেক সময়ই হয় না। এবং এইসব শিশু মৃত্যুদের বেলায় এবং মহিলাদের গর্ভবতী অবস্থায়, ডেলিভারি অবস্থায় মৃত্যু হইলে পরে অনেক সময় এই পোস্টমর্টম না করে ভার্বাল অটোপসি বলে, মানে মৌখিক, মানে মানে মৌখিকভাবে যে কাছে ছিল, যে মা ছিল বা দাদি ছিল, তার সঙ্গে কথা বলা, তারপরে ওই সময় আনুষঙ্গিক কি হচ্ছিল, এসি থেকে একটা আওয়াজ হচ্ছিল, এসির থেকে কোনো গ্যাস নির্গমন হয়েছিল কিনা, মানে এই সব কিছু মিলায় ভার্বাল অটোপসিতেই, এইখানে ভার্বাল অটোপসি করেই আমরা ওই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে মৃত্যুর কারণটা নির্ণয় করা যেতে পারে, এবং এটা করাটা মানে কোনো রকম অযৌক্তিক কিছু হবে না। আমাকে মানে এই মৃত্যুর কারণটার থেকেও তো বড় জিনিসটা হইল যে এতগুলো শিশু একসঙ্গে মৃত্যু বরণ করলো। মানে কি, মানে হইল যে এখানে পুরো ব্যাপারটা কিন্তু যারা নাকি কর্তৃপক্ষ, এই হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের চিকিৎসক, নার্স বা অন্য যারা নাকি সহকারী আয়া বুয়া যারা নাকি থাকে এরকম সময়ে, তারা তাদের যে কাজের অবহেলা প্রমাণিত হইল, তারা ওই সময় আসে নাই, তাদেরকে ডাকাডাকি করার পরেও আসে নাই, এবং আসলে পরে তারা হয়তো বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসতে পারতো, ওই ঘরের মধ্যে থেকে বাইরে নিয়ে আসতে পারতো, এবং এমনও হয়তো বা যে বাইরে নিয়ে আসলে হয়তো বাচ্চাগুলো বেঁচে যেত, এবং 6 জনের জায়গায় হয়তোবা মানে খুবই নরম অবস্থায়, মানে খুবই পুষ্টিহীনতার অবস্থায় হয়তোবা এক একটা বাচ্চা ছিল, তো তাদেরকে হয়তো বাঁচানোটা হয়তো সম্ভব হতো না, বাকিগুলোকে বাঁচানো সম্ভব হইতো। তো সেইখানে আমাদেরকে মানে এই মৃত্যুর কারণটা একদম অটোপসি করে, মানে পোস্টমর্টম করে না করে, ওই যে ভার্বাল অটোপসি করে আমরা বের করতে পারি। আর ওই অবহেলার কাজটা, মানে অবহেলা যে হয়েছে এবং এইখানে সেটা প্রমাণিত, তো সেইখানে সেটা নিয়েই আমাদেরকে বোধহয় বেশি করে মানে কথা বলতে হবে, চিন্তা করতে হবে। এবং ওই নাদিয়া যে অবহেলার কথা অবশ্যই চিন্তা করতে হবে, আপনিও বলছিলেন, কিন্তু এখানে একটি বিষয় আপনার কাছে একটু আমি জানতে চাই, সেটি হচ্ছে যে হাসপাতালটি, তার যে কাঠামো, অর্থাৎ আমাদের এই সহকর্মী নাদিয়া শারমিনও একটা অনুসন্ধানের প্রতিবেদন করেছেন যে ফায়ার সার্ভিস থেকে 6 বার তাদেরকে চিঠি দেওয়ার পরে সেখানে ফায়ারের কোনো এক্সিট কোনো পয়েন্ট নেই, এক। দ্বিতীয়ত সেই হাসপাতালের ছাদে একটি বেকারি, তৃতীয়ত সেই আইসিইউ থেকে শুরু করে হাসপাতালের যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেখানে রোগী থাকা তো দূরের কথা, একটা সাধারণ মানুষের মানে নর্মালি বসে থাকার মতো অবস্থা সেখানে নেই। সেটি কেমন করে একটা হাসপাতাল দিনের পর দিন চলে এসেছে। যদি এই শিশুগুলো মারা না যেত তাহলে তো হয়তো এত বছর তারা যেভাবে কার্যক্রম চালিয়ে আসছে সেটি হয়তো হতো। এই যে অবকাঠামোগত দিকটি, সেটিও তো আসলে বিবেচনায় নিয়ে আসা উচিত বলে কি মনে করেন? অবশ্যই, এবং ওইটাতে অবকাঠামোর যে সমস্যাগুলা এখন চিহ্নিত হয়েছে, এবং এটা এমন ভাবেই চলছে সেই 1997 সন থেকে। এইখানে লাইসেন্স পাওয়ার পরে, ওনারা তো লাইসেন্স নিছেন, লাইসেন্স আছে, এবং হাসপাতাল পরিচালনা করার জন্য ওনাদের যা যা প্রয়োজনীয় লাইসেন্স সবই আছে, কিন্তু আমাদেরকে আবার এটাও দেখতে হবে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স দেওয়ার পরে কোনো রকম সুপারভিশন হয় না। এটা সুপারভিশন করার মতো তাদের সামর্থ্য নাই। ডিজি হেলথের এই যে প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড হসপিটাল লক্ষাধিকের উপরে সারা দেশে, এই লক্ষাধিক হাসপাতালের ক্লিনিকের কোনো রকম সুপারভিশন হয় না।
তাহলে এই যে মাসিক আমরা হয়তো আরদিন এখন হাসপাতালের কথা তারপরে তো বলছি, ওই আপনি যে যে জায়গায়, ওইটাও আমি ঠিক বলতে আপনার এই পয়েন্টে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ঢাকা শহরে তো ব্যাঙের ছাতার মতো এখানে ক্লিনিক, সেখানে হচ্ছে টেস্টিং সেন্টার, এরকম নানা জিনিস তৈরি হয়েছে। এইগুলো লাইসেন্স তাহলে যেভাবে দেওয়া হচ্ছে, সেখানেও তো আমরা রোগী মারা যাওয়ার খবর শুনি, ভুয়া ডাক্তারের কথা শুনি, সেগুলোও তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। না, সেই আমি তো নিয়ন্ত্রণ করতে হইলে আমাকে তাহলে লাইসেন্স দিচ্ছি কেন আমরা? লাইসেন্স দিচ্ছি হয়তো বা যে কোনো ভাবেই হোক, সে প্রমাণ করছে আমার যে যখন তার লোকই নেই, আমি এটা দেখতে পারবো না যে সে ঠিক মতো সকল শর্ত মানছে এই কিনা। আমি ওইটাই বলতে চাচ্ছি যে লাইসেন্স দিচ্ছি, ঠিক মতো খোঁজ খবর না নিয়েই লাইসেন্স দিয়ে দিচ্ছি, এবং লাইসেন্স দেওয়ার পরে তার কোনো তদারকিও হচ্ছে না, সুপারভিশন হচ্ছে না। তো তাহলে পরে ডিজি হেলথের ওই দায়িত্বের কথা কেউ তো বলছে না যে আমরা গত 97 সন থেকে এই হাসপাতালটা কেউ পর্যবেক্ষণ করতে আসলো না, কেউ তদারকি করতে আসলো না। কেন আসলো না? কেননা তাদের তো ওইরকম সক্ষমতাই নাই, ডিজি হেলথের ওই ধরনের সক্ষমতা নেই। তারা খালি কোনো মতে একটা লাইসেন্স দেওয়ার সক্ষমতা আছে। লাইসেন্স তো একটা কাগজ, কাগজ তো মানে পূরণ করে টাইপ করে প্রিন্ট করে নিয়ে গিয়ে বাস ওইটা হয়ে গেল, সই সই করে দিল, হয়ে গেল। কিন্তু লাইসেন্স দেওয়ার পরে কি ঘটনা ঘটতেছে এটা কেউ দেখতেছে না। এবং এটা দেখার আপনার জন্য কাছে কি মনে হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আমরা আসলে যুগের পর যুগ এইটার মানে জন্য আমরা চলে আমাদেরকে আসছি? জি। স্বাস্থ্য অধিদপ্তরকে সাংঘাতিকভাবে শক্তিশালী করতে হবে। আচ্ছা, সেই শক্তিশালীটা আসলে কিভাবে হবে? আমরা তো যুগের পর যুগ এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে দেখে আসছি। আমরা যখন কোনো ঘটনা ঘটে, তো তখন আমরা আসলে তখন সেটি নিয়ে জি, আলোচনা না, করি, তখন ধন্যবাদ। এইসব আপনি বিষয়গুলো আসে। স্বাস্থ্য এটা অধিদপ্তরের যে বিভাগ থেকে লাইসেন্সটা দেওয়া হয়, জি। ডিরেক্টর অফ হসপিটালস এন্ড ক্লিনিক, ওই বিভাগ থেকে লাইসেন্সটা দেয়। ওই বিভাগে লাইসেন্স দেওয়ার জন্য একজন দুইজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে। তো ওই একজন দুইজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে তো আর পর্যবেক্ষণ পর্যালোচনা মানে এদেরকে তদারকি করা যাবে না। তাহলে পরে বলতে হবে যে ডিজি হেলথের আন্ডারে একটা এই লাইসেন্স তদারকি করার, এই প্রতিষ্ঠানগুলো তদারকি করার জন্য একটা ভালো একটা ডাইরেক্টরেট হওয়া উচিত, মানে ডাইরেক্টরেট অফ সুপারভিশন। না, এটা উনি যথার্থই বলেছেন। এটা আমরা কোভিডের সময় দেখেছি যে এই যে আপনার শাহেদ তার রিজেন্ট হাসপাতাল, সেখানে পরে দেখা গেল যে তাদের লাইসেন্সই নেই, লাইসেন্স ছাড়াই অপারেট করছে। এরকম আরও অনেকগুলো মেডিকেল কলেজে কোভিডের সময় আমরা দেখেছি। তখন এই সময় এই বিষয়টা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল এবং পরে অনেক ভুয়া হাসপাতাল আবিষ্কৃত হয়েছিল। হেলাল ভাই একটু আগে বললেন যে সরকারি হাসপাতালের দুরবস্থা। সরকারি হাসপাতালের দুরবস্থা দুইটা কারণ। একটা তো অবশ্যই সরকারের আপনার এইসব বিষয়ে নজর না দেওয়া, আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে সরকারি হাসপাতালটাকে দুর্বল করে রাখা হয় যাতে রোগী প্রাইভেট ক্লিনিকগুলোতে যেতে বাধ্য করা হয়। এবং এইটার ফলেই কিন্তু বাংলাদেশে হাজার হাজার প্রাইভেট ক্লিনিক আসলে গজে উঠছে। এবং এটা খুব হাই টাইম। আমাদের ফ্যাক্টরি ইন্সপেকশনে যেমন একটা আপনার ডিপার্টমেন্ট আছে ইন্সপেকশন, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, যে কারণে একটা সময় আপনি দেখেছেন যে ফ্যাক্টরি দুর্ঘটনা হতো প্রায়, এখন সেটা অনেকটাই কমে এসেছে তাদের তৎপরতার ফলে। আমাদের এই হাসপাতালের ইন্সপেকশনের জন্য স্বতন্ত্র ইউনিট থাকা জরুরি, এবং সেই ইউনিটটাকে, হাসপাতাল যেহেতু এটা পুরোপুরি জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং এইখানে কোনো ধরনের আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একেবারে 100% কমপ্লায়েন্ট হতে হবে একটা হাসপাতালকে, কারণ সামান্যতম অবহেলার কারণে একজন মানুষের জীবন যেতে পারে। আমাদের হেলাল ভাই আছেন, উনি মাননীয় সংসদ সদস্য, উনি নিশ্চয়ই উপযুক্ত ফোরামে এই বিষয়ে কথা বলবেন। আমরা মনে করি যে মানে হেলথের ক্ষেত্রে মনিটরিং, সুপারভিশন, কমপ্লায়েন্স এই ইস্যুগুলো আসলে খুবই জরুরি। আর কেনাকাটায় দুর্নীতি, বাস বা হাসপাতালগুলোর যে নোংরা পরিবেশ, এগুলো তো আছেই, এগুলোতেও ওনারা অবশ্যই নজর দেবেন। পাশাপাশি যেহেতু আমাদের দেশের চিকিৎসাটাই আসলে অনেকটা প্রাইভেট হাসপাতাল নির্ভর, আসলে সরকারি হাসপাতালে নিতান্তই বাধ্য না হলে কেউ যেতে চান না। সো প্রাইভেট হাসপাতালগুলোকে অবশ্যই তদারকির আওতায় আনতে হবে। অবশ্যই সেই তদারকি সামনের দিনগুলোতে কিভাবে করবেন সরকার, আমরা নিশ্চয়ই জানবো হেলাল ভাইয়ের কাছ থেকে। নাদিয়া শারমিন, আপনি মনে হয় কিছু যুক্ত করতে চেয়েছিলেন? জি, আমি একটু বিষয়টা স্পষ্ট করতে চাই। পুরো বিষয়টা আসলে একটু স্পষ্ট না করলে বিভ্রান্তি হতে পারে। সেটা হচ্ছে যে শিশু মৃত্যুর ঘটনা যে মামলা হয়েছে সেটা অবহেলাজনিত মৃত্যুর মামলা। এটাকে আমরা সর্বোচ্চ শাস্তির কথা বলেছি, তার কারণ এটা যদি উদ্দেশ্যমূলক মৃত্যু হয় বা এটার পিছনে যদি বড় কোনো
জায়গা দেখা যায়, সেই জায়গা থেকে হয়তো সর্বোচ্চ শাস্তি, নইলে কিন্তু এটার শাস্তি সর্বোচ্চ আসলে 5 বছর, 5 বছরের কারাদণ্ড, অথবা যে অন্য শাস্তির কথা বলা হচ্ছে, বা অর্থদণ্ড রয়েছে, বা উভয় দণ্ড হতে পারে। এবং তার সাথে আরেকটি বিষয় বলে রাখি যে যেটি হাসপাতালের লাইসেন্সিং এর ক্ষেত্রে, সেখানে কিন্তু ছোট একটা সাজানো ব্যবস্থা আছে। 5,000 টাকা জরিমানা দিয়ে বা 6 মাসের কম জেল দিয়েও এই লাইসেন্সিং এর ঝামেলা থেকে পার পেয়ে যাওয়ার একটি অংশ রয়ে গেছে এই যে লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বলা যায় আসলে এই লাইসেন্স বাতিল করবে কিনা বা এই বিষয়ে কতটুকু তারা ব্যবস্থা নেবে আমি জানি না। কিন্তু আপনি যেটি বলছিলেন যে বাচ্চাদের আহ ময়নাতদন্ত না হওয়া অবশ্যই একটি দুর্বলতার জায়গা, কিন্তু তার সাথে এটাও সত্যি কথা, বাচ্চাদের আমরা যখন দেখেছি সম্পূর্ণ নীল হয়ে যাওয়া শরীর, বুক, কান এবং অন্যান্য অংশগুলোতে একেবারে নীল হয়ে যাওয়া অংশগুলো, এগুলো খুব সুস্পষ্টভাবে প্রমাণ করে, অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটাকে বলা হয়, সেটি সুস্পষ্টভাবে দেখা যায় যে এরা আসলে শ্বাসরোধ হয়ে মারা গেছে। এবং অবশ্যই আমি জানি না এটার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধই দেওয়ার কথা, অর্থাৎ শ্বাসরোধ হয়ে যে তারা মারা গেছে তার তো কোনো বিকল্প কোনো তথ্য নেই। কি কি গ্যাসে শ্বাসরোধ হয়ে মারা গেছে সেটা হয়তো আমরা এই অটোপসি হলে জানতে পারতাম, বা এর ভেতরে শরীরের ভেতরে কি ঘটেছিল সেটা হয়তো জানতে পারতাম, কিন্তু শ্বাসরোধ হয়ে মারা গেছে এবং সেটা অক্সিজেনের অভাবে, এ বিষয়ে কিন্তু বিয়ন্ড এনি ডাউট, এটা কিন্তু প্রমাণিত তাদের তাদের ফিজিক্যাল এভিডেন্সে। কাজে এটি এটি প্রমাণের জন্য কিন্তু এর চেয়ে বেশি জরুরি না। আর তার সাথে যে তথ্যগুলো আছে, তথ্যগুলো যদি যাচাই করা হয়, তথ্যগুলো মিলিয়ে যদি প্রমাণগুলো দেওয়া হয়, এবং একই সাথে আরেকটি বিষয় বলতে চাই, এই বাচ্চাগুলোকে কিন্তু কয়েকজনকে উপরে আবার নিয়ে যাওয়া হয়েছিল এনআইসিইউতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আবার ফেরত পাঠানো হয়েছিল। যখন বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছিল, কয়েকজন বাবা মা তারা তাড়াতাড়ি করে উপরে এনআইসিইউতে নিয়ে গেছিলেন, সেখানে চিকিৎসা নিয়ে আবার ফেরত পাঠানো হয়েছিল। সেখানে থাকলে হয়তো বেঁচে যেত সেই কয়টি বাচ্চা। তো এই যে দৌড়াদৌড়ি, এই যে সম্পূর্ণ ঘটনাগুলো, এগুলো কিন্তু সিসি ক্যামেরায় আছে। এই সিসি ক্যামেরা ফুটেজ কেন নেওয়া হয়নি এখন আমি জানি না। পুলিশের এই তদন্তে অবশ্যই তদন্তে কি সিসি ক্যামেরা সেই ফুটেজ ফুটেজ একটি বড় ক্যামেরার প্রমাণের জায়গা ফুটেজ থাকবে। নেওয়া হয়নি? সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়নি? আমি 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 এখনো পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি, পুলিশ এ ব্যাপারে আমাদের স্পষ্ট করেনি। আমরা হয়তো এই বিষয়ে স্পষ্ট করলে জানতে পারতাম। তবে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আর কারো হাতে ছাড়েনি। পুলিশ নিয়েছে কিনা এই বিষয়ে পুলিশ আমাদেরকে স্পষ্ট করেনি, তবে এটি একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে থাকতে পারে। আর এর বাইরে যদি বলি, লাইসেন্সিং এর ক্ষেত্রে আপনি জানেন হাসপাতালে, বাংলাদেশের হাসপাতালের লাইসেন্স গুলো ডিজি হেলথ দপ্তর থেকে দেওয়া হয়। ডিজি হেলথের জায়গা থেকে একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে, এবং তারা যে শোকজ দিয়েছে, এই শোকজের জবাব অনুযায়ী কিন্তু তাদেরকে যাচাই করার সুযোগ রয়েছে, এবং যাচাইয়ের সাথে আরো কয়েকটা জিনিস যাচাই করা সম্ভব। আমরা সাংবাদিকরা যদি যাচাই করে দেখতে পারি যে তার ফায়ার সার্ভিসের ফায়ার সেফটির কোনো প্ল্যান অ্যাপ্রুভাল নেই, ফায়ারের যে বাণিজ্যিক লাইসেন্স নেওয়া ছিল সেটা 3 বছর আগে নবায়ন করা হয়নি, সেটি শেষ হয়ে গেছে, অর্থাৎ নবায়ন তাদের কোনো লাইসেন্স নেই এই মুহূর্তে। আর তার সাথে যদি রাস্তার বিষয়টি, তাদের সামনের যে রাস্তাটি, যেটি একটি হাসপাতালের জন্য বিস্কুটের মতো হওয়ার কথা, সেই জায়গায় সিটি কর্পোরেশনের তথ্যই বলছে, সিটি কর্পোরেশনের রাস্তা এটি, সিটি কর্পোরেশনের তথ্যই কিন্তু এই রাস্তাটির ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমি জানতে চেয়েছিলাম সিটি কর্পোরেশনের কাছে। তারা যেটি জানিয়েছে যে এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 517 মিটার এবং প্রস্থ হচ্ছে 3.97 মিটার, অর্থাৎ 13.5 ফুটের মতন হবে আর কি। তো এই যে রাস্তার দৈর্ঘ্য, রাস্তার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রস্থ রয়েছে, তো হসপিটালের সামনে এবং পাশের যে জায়গাগুলো যে যে পরিমাণ প্রস্থ রয়েছে, সেটি কিন্তু আসলে হাসপাতালে একটি যদি ফায়ার ট্রাক ঢুকতে চায় আগুন নেভানোর জন্য, সেটির জন্য যথেষ্ট না। এরকম নানান কারণে কিন্তু এই হাসপাতালে অনিয়ম রয়েছে, এবং সেগুলো থাকলে কিন্তু একটা বাণিজ্যিক ভবন হিসেবে এটার অনুমোদনও পাওয়ার কথা না। রাজুক থেকে কি করে অনুমোদন পেলো, বা রাজুকের বিষয়টি আমি আসলে যাচাই করার চেষ্টা করছি যে পেয়েছে কিনা আদৌ। তো এই যে নানান ভাবে একটা ভবনের, একটা হাসপাতালের ভিতরে অসংখ্য অনিয়ম একসাথে যুক্ত হওয়া, তারপরেও সেটি কি করে আসলে লাইসেন্স পেলো, একটা হাসপাতাল হিসেবে অনুমোদন পেলো, আমরা সেই জানি তাদের প্রশ্নের উত্তরটি আমরা নেব আবু জামিল ফয়সালের কাছ থেকে, যে এইভাবে এরকম অবকাঠামোতে কিভাবে একটি হাসপাতাল পরিচালিত হলো, এবং একই সাথে এবং তা নিয়ে আরেকটা বিষয় বলতে চাই, এই হাসপাতালটা কিন্তু প্রথমে যে অংশটুকু ছিল, ছোট অংশটুকু, এখানে সম্ভবত কোন একজন বলছিলেন যে তিনি কাছাকাছি থাকেন, আমিও কাছাকাছি কিছুটা থাকি।
আমি এই হসপিটালকে ছোটবেলা থেকে গড়ে উঠতে দেখেছি। আমি হসপিটালটাকে প্রথমে ছোট একটা অংশ সামনে দেখেছি এবং আমি যাচাই করেও দেখেছি। আমি গুগল ম্যাপের মাধ্যমে, গুগল আর্থের মাধ্যমে প্রতিটা পরিবর্তন রেকর্ড করেছি। এই যে পরিবর্তনগুলো, ছোট একটি সামনের অংশ ছিল, তারপরে পিছনে বাড়তে থাকলো, বাড়তে 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 পেছনে যে বিভিন্ন অংশগুলো তৈরি করা হলো, বাড়িয়ে নেওয়া হলো, সেই অংশগুলোর ভেতর থেকে একটা ফায়ার এক্সিট তৈরি করা হয়নি এবং পেছনের যে অংশগুলোর মধ্যে গুহার মতন একটি অংশ তৈরি করা হয়েছে। আল্লাহ না করুক যদি কোনোদিন আগুন লাগে, কোনোদিন ভূমিকম্প হয়, ওখান থেকে একটা বাচ্চা, একটা মানুষ, একেবারে অসহায় অবস্থার মানুষ, একটা বাচ্চা জন্ম দেওয়ার পর মাও অর্থাৎ অসহায়, অবকাঠামো বাচ্চা তো কোনোভাবেই দৌড়ে যেটা বেড়ায়। নতুন করে এই যে বর্ধিত হয়েছে অবকাঠামোর সেখানেও এই আসলে সবকিছু রয়েছে, অব্যবস্থাপনা আপনি তারপরে দেখেছেন।